নমস্কার, শুরু করছি আজকের গল্প। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প চণ্ডী রায়ের সন্ন্যাস। গল্পটি দেশ শারদীয়ায় 1343-এ প্রকাশিত হয়েছিল। শুনে দেখুন আজকের গল্প চণ্ডী রায়ের সন্ন্যাস। প্রথম আষাঢ়ী কয়েকদিনের জন্য একবার মেঘ দেখা দিয়ে সেই যে মুখ লুকাইল, আর গোটা আষাঢ় এমনকি শ্রাবণের প্রথম সপ্তাহ অতীত হইয়া গেল, তবু দেখা দিল না। মেঘের প্রত্যাশায় চাহিয়া চাহিয়া চাষি ও মজুরদের ক্লান্ত চোখ জলে ভরিয়া উঠিল, কিন্তু আকাশ হইতে এক ফোঁটা জল ঝরিল না। দেবতার চরণে অনুক্ষণ অনুনয় বিনয় কাতর প্রার্থনার বিরাম ছিল না, কিন্তু তাহাতে ফল হইল না দেখিয়া এবার তাহারা পূজার ব্যবস্থা করিল। বিনয়ের পরিবর্তে বিনিময়ের ব্যবস্থায় তাহারা ব্যগ্র হইয়া উঠিল। সভ্যতায় সম্পদে এ অঞ্চলটির কেন্দ্রস্থল অট্টহাস শুধু একখানি বর্ধিষ্ণু গ্রামই নয়, মহাতীর্থ স্থানও বটে। 51 মহাপীঠের অন্যতমা মহাদেবী মা ফুল্লরা এখানে নাকি প্রত্যক্ষ জাগ্রত দেবতা। মনস্কামনা পরিপূর্ণ করিতে সাক্ষাৎ কল্পতরু। বৃষ্টির জন্য তাহারি পূজার উদ্যোগে 10খানা গ্রাম একত্রিত হইয়া বিরাট আয়োজন আরম্ভ করিল। ষোড়শ প্রচারে পূজা, বরুণ মন্ত্র জপ, অর্ধমন ঘৃত ধারায় হোম, 50 কলসী গঙ্গা জলে দেবীর স্নান, 5টি বলি, অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ইত্যাদি আয়োজনের মধ্যে এতটুকু ত্রুটি কোথাও রাখা হইল না। পূজার দিন 10খানা গ্রামে সূর্যোদয়ের পূর্ব হইতেই সংকীর্তনের দলের খোল করতাল ও সঙ্গীতের কলরোলে আকাশ যেন ফাটিয়া পড়িবার উপক্রম করিল। অসঙ্গত চিৎকারে সঙ্গীত ও সঙ্গতের মধ্যে সঙ্গতি এতটুকু ছিল না। বিপুল ব্যগ্রতায় প্রাণপণে সকলে চিৎকার করিতেছিল। এদিকে দেবীর মন্দিরেও সমারোহ আরম্ভ হইয়া গিয়েছে। একদিকে চণ্ডীপাঠ হইতেছে, নাট মন্দিরে হোম আরম্ভের উদ্যোগ চলিতেছে। মন্দির দ্বারে 50 কলসী গঙ্গা জল সারি সারি সাজানো, দেবীর স্নান হইবে। প্রাঙ্গণে হাড়ি কাঠে আবদ্ধ বাচ্চা পাঁঠাগুলি চিৎকার করিতেছে। ভোগ মন্দিরে রান্নাও চাপিয়ে গিয়েছে। আশ্চর্যের কথা, দেখিতে দেখিতে বেলা 10টা নাগাদ আকাশে মেঘও দেখা দিল। সঙ্গে সঙ্গে লোকের উৎসাহ 10 গুণ বাড়িয়া গেল। সংকীর্তনীয়ারা যাহার যতখানি শক্তি ততখানি উচ্চস্বরে চিৎকার আরম্ভ করিয়া দিল। পুরোহিতদেরও মন্ত্রোচ্চারণ ক্রমোচ্চ এবং ঈষৎ দ্রুত হইয়া উঠিল। হোমাগ্নিতে ঘৃত ধারা নৈবেদ্য অধিক পরিমাণে পড়িতে আরম্ভ করিল। আকাশে মেঘ ঘন হইয়া উঠিল। গৃহস্থীরা বলিল, যে সে দেবতা নয় মা, মা ফুল্লরা কাঁচা দেবতা। কপালে হাত ঠেকাইয়া মেয়েরা দেবীকে প্রণাম করিল। মধ্যবিত্ত জমিদার বাড়ির মেজ কর্তা দেবী মন্দিরের পার্শ্বস্থ জঙ্গলে একা বসিয়া জপ করিতেছিলেন। সম্মুখে একটা বোতল ও নারিকেল মালার পাত্র, একটা পাতায় কয়েক কুচি নারিকেল, মুঠাখানেক মুড়ি, ওইগুলির সহযোগে জপের সহিত তাহার তর্পণ চলিতেছিল। মেঘ দেখিয়া পুলকে বিফল হইয়া জপ তর্পণ ছাড়িয়া আপন মনে সেই নির্জনে তিনি সত্য সত্যই নাচিতে আরম্ভ করিয়া দিলেন। মুখে বলিতেছেন, হোমাকারে ধূমাকার, ধূমাকারে মেঘাকার,
আর মেঘাকারে জলাকার। লেগে যা কারাং, লেগে যা বাবা। মন্দিরের সম্মুখে দেবী সায়রের বাঁধা ঘাটে বেলগাছের ছায়াতলে বসিয়া একদল গাঁজা টানিতেছিল। তাহার মধ্যে সুলোপানি পরমোৎসাহে বলিয়া উঠিল, আয় আয়, চলে আয়, সানসান সানসান করে আয়, আয় আয়, চলে আয়, চিড়িক কড়কড়, ঝুমঝুম ঝুমঝুম, আয় আয়। লক্ষ্মীকান্ত বলিল, এই লাও কেন বন্ধু, দিচ্ছি ভাসি আজ সব। বাড়ি যাবার সময় চলো কেন, চবাং চবাং করে জল ভেঙে। অতিরিক্ত নেশা করিয়া চন্দ্রনাথের মাথা খারাপ। সে বলিয়া উঠিল, 22 টাকা 8 আনা 6 পাই 2 কড়া দুক্রান্তির কালেক্টারি, 12 আনা রোড শেষ, নিশানাথ মায়ের ভক্ত। জল না হলে হবে কেন? কৃষ্ণবর্ণ ছাগ, কালো আধার মেঘ। তাহার অর্থ, তাহার ভাই নিশানাথের কয় কড়া কয়ক্রান্তির জমিদারি আছে, ওই 22 টাকা কয় আনা কয় পাই তাহার রাজত্ব লাগিবে। সুতরাং জল না হইলে চলিবে কেন? প্রজারা খাজনা দিবে কেমন করিয়া? আর বলির ছাগগুলি ঘোর কৃষ্ণবর্ণের, সেই জন্যই কালো মেঘে আকাশ ছাইয়া গেছে। ওদিকে রান্নাশালায় কে চিৎকার করিতেছিল, কাঠ ভিজে যাবে, এই 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 বেটারা তালপাতা কেটে নিয়ে আয় দেখি। এদিকে তো সব সার দিয়ে বসে আছো, খাবার সময় তো ছিঁড়ে খাবে। যা সব যা, তালপাতা নিয়ে আয়। মোট কথা আকাশে না হইলেও লোকের উৎকণ্ঠিত মনে বৃষ্টি আসন্ন হইয়া উঠিয়াছে। কিন্তু দেবতার সে নাকি নিষ্ঠুর পরিহাস। আবার আধ ঘন্টার মধ্যেই আকাশ একরূপ পরিষ্কার হইয়া গেল। জঙ্গলের মধ্যে মেজকর্তা আবার জপ তর্পণে বসিয়া বলিলেন, এ কি নকশা আরম্ভ করলে নাকি? সুলোপানি হতাশায় অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ঊর্ধ্বমুখী আস্ফালন করিয়া উঠিল, দুবই ত্রিশূলের খোঁচা। লক্ষ্মীকান্ত বলিল, দাঁড়াও বন্ধু, উতলা হলে চলবে কেন? মায়ের গায়ে জল ঢালো আগে, তবে মা জল ঢালবে। চন্দ্রনাথ বলিয়া উঠিল, আঁচাতে হবে, আঁচাতে হবে। রক্ত খাক, রুধির রুধির, তবে তো আঁচাবে। গোসাইজির জমি জমা নাই, তবু সে আসিয়াছিল। নিষ্কর্মা ব্যক্তি, যে কোনো হুজুকে সে আছে। সে একা দাঁড়াইয়াছিল পুকুরটারি ওপারে। সে কয়েকবার মৃদু ফুৎকার দিয়ে বলিল, ফু ফু, উড়ে যা উড়ে যা, ছাতা কিনবার পয়সা নেই বাবা, ফু ফু। আর 2 মাস বাবা, ভাদ্র পর্যন্ত পার করে দাও, ব্যাস নিয়ে নিয়েছি সব বেটাকে, সব সমান করে দেবো, ফু ফু। এই সময় চণ্ডীচরণ রায় টলিতে টলিতে আসিয়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইল। প্রকাণ্ড লম্বা চওড়া দেহ, গায়ের রং কালো, বিশৃঙ্খল দাড়ি গোঁফে, সমাচ্ছন্ন মুখ, মোটা মোটা চোখ দুইটা ঘোর লাল, কপালে সিন্দুরের ফোঁটা, গলায় 1 ছোড়া মোটা রুদ্রাক্ষের মালা। চণ্ডীচরণের মূর্তি দেখিয়া ভয় হয়। তাহার কণ্ঠস্বর দেহের মতো ভয়াবহ। মন্দির প্রাঙ্গণে করো জোরে দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে সে নিবেদন করিল, আমি মা রাজার ছেলে, প্রণাম নাহি জানি। কেমন করে করব প্রণাম, দেখিয়ে দাও গো তুমি। বলি ভূমিষ্ঠ হইয়ে প্রণাম করিল। পুরোহিত হাসিয়া বলিল, আসুন আসুন রায় মশাই, আসুন। আজ এত দেরি যে?
চণ্ডী রায় তান্ত্রিক, দেবী মন্দিরের নিত্যযাত্রী। রায় বলিল, কাল শ্মশানে গিয়েছিলাম। হে, অমাবস্যা ছিল কিনা? ভোররাত্রে ঘুমিয়ে পড়লাম সেইখানে গাছতলায়। এই ঘুম ভাঙল। নদীতে স্নান করে পথে পথে আসছি। কিন্তু এসব কি হে বাপু? এসব দক্ষ যজ্ঞ কিসের হে? পুরোহিত বলিল, জলের জন্য হোম পূজা বলি হচ্ছে আজ। রায় বলিল, জল হয়ে হবে কি? জল নিয়ে সব করবে কি হে বাপু? পুরোহিত হাসিয়া বলিল, এই দেখুন, জল হয়ে নাকি হবে কি? ধান হবে, দেশে অভাব খুঁজবে। পুরোহিতের নাকের ডগার কাছে বুড়ো আঙুল নাড়িয়ে দিয়ে রায় কহিল, কচু জানো তুমি? বলি পঙ্গপাল দেখেছ? দেখেছি বই কি, ওই পাঁজিতে তো কিছু লেখা নাই। এবার কি পঙ্গপাল আসবে নাকি? আসবে নাকি? পঙ্গপাল যে এখানে জন্মাচ্ছে হে বাপু। বলি, ছেলে পিলের ঝাঁক দেখেছ? ব্যাটারা সব বিয়ে করছে আর পঙ্গপালের ঝাঁক বাড়াচ্ছে। সব ব্যাটার একটা করে বিয়ে করা চাই। কালী কালী বলিয়া রায় মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া পূজায় বসিল। পুরোহিত হাসিতে হাসিতে কার্যান্তরে চলিয়া গেল। অল্পক্ষণ পরেই 10খানা গ্রামের সংকীর্তন দল একত্রিত হইয়া বাদ্যধ্বনিতে চিৎকারে সে এক তুমুল তাণ্ডবের সৃষ্টি করিয়া মন্দির প্রাঙ্গণে প্রবেশ করিল। চণ্ডী রায় সবে তখন ধ্যানে বসিয়াছে। সে তাণ্ডব চিৎকারে বারবার তাহার ধ্যানের প্রচেষ্টা ব্যর্থ হইয়া গেল। ভীষণ ক্রুদ্ধ হইয়া সে পূজা ছাড়িয়া বাহিরে আসিয়া ভীষণ কণ্ঠে বিভীষণ চিৎকার করিয়া কহিল, থাম থাম বেটারা, থাম সব। বলি, হচ্ছে কি? এত উচ্চ কলরবের মধ্যেও চণ্ডী রায়ের কণ্ঠস্বরের চিৎকার ব্যর্থ হয় নাই। সংকীর্তনিয়া সম্প্রদায়ের অগ্রবর্তী দলের কানে গিয়েছিল। তাহারা ভয়ে থামিয়া গেল। তাহারা নীরব হইল দেখিয়া ক্রমে পশ্চাৎবর্তী দলগুলিও নীরব হইল। রায় বলিল, চেঁচালে জল হয়? ওরে বেটারা, চেঁচালে জল হয়? তার চেয়ে খোলান কর্তালান, এনেমা ফুল্লরার মাথায় মার। ওদিক হইতে সুলোপানি ও চন্দ্রনাথ উঠিয়া আসিয়াছিল। চন্দ্রনাথ ফড়িংয়ের মতো দেহ লইয়া লাফ দিয়া উঠিল। উড়ুখই উড়ুখই, তুমি ফু দিলে উড়ে যাবে। জমিদার মালিক, 3 গন্ডার 2 কড়া 2 ক্রান্তি রকম। আমরা সেবায়েত মায়ের, আমাদের হুকুম, লাগাও হরিনাম। সুলোপানি আস্তিন গুটাইয়া বলিল, তুমি হরিনাম বন্ধ করবার কে হে বাপু? চণ্ডী রায়ের এতক্ষণে চেতনা ফিরিয়া আসিল। এই দেবস্থানের সেবায়েত মালিক এখানকার স্থানীয় জমিদারগণ। সাধারণের সহিত তাহারও এখানে কোনো অধিকার নাই, কথাটা তাহার মনেই পড়িয়া গেল। সে ধীরে ধীরে পূজার ঝোলাটি কাঁধে ফেলিয়া মন্দির হইতে বাহির হইয়া চলিয়া গেল। রাস্তার 2 ধারে অনাহার শীর্ণ ভিক্ষুকের দল প্রসাদের আশায় সারি দিয়া বসিয়া আছে। মন্দির প্রত্যাগত রায়কে দেখিয়া তাহারা কাতর স্বরে আরম্ভ করিল, একটা পয়সা দিয়ে যান বাবা, খেতে পেছি না বাবু। বাবু, রাজা বাবু, মরতে বসেছি বাবা, একটা পয়সা দিয়ে যান বাবা। রায় বলিল, মরতে বসে বসে আছিস কেন রে বেটা? মরেই তাই জানা কেন? দেশ ঠান্ডা হোক, মর মর, সব কলেরা হয়ে মর। ভীষণ মূর্তি ব্যক্তিটির ভয়াল কণ্ঠের এই কঠোর কথাগুলি শুনিয়ে তাহারা সভয়ে নীরব হইয়া গেল।
গ্রামে ঢুকিয়া রায় আসিয়া উঠিল মদের দোকানে। গিরে, ওরে গিরিশ। গিরিশ সাহা মদের দোকানের লাইসেন্স প্রাপ্ত ভেন্ডার। সে তাড়াতাড়ি বাহিরে আসিয়া প্রণাম করিয়া বলিল, আসুন 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 কর্তা, আসুন, নিয়ে আয় বেটা দুটো বোতল, আর নিরিবিলি দেখে দে তো একটা জায়গা করে। খানিকটা সুধা ছিটি ঠাঁইটায় হাত বুলিয়ে দে। গিরিশ ভক্তি সহকারে রায়কে ভিতরে লইয়া গেল। দোকান হইতে রায় যখন বাহির হইল তখন দ্বীপ প্রহর প্রায় অতীত হইতে চলিয়াছে। রায়ের পদক্ষেপের আর ঠিক ছিল না। দেবী মন্দিরের ওই নিষ্ঠুর অপমানের আঘাতে সে অতিরিক্ত নেশা করিয়াছিল। গিরিশ বলিল, বাড়িতে দিয়ে আসবো কর্তা। রায় ধমক দিয়ে বলিল, চোপড়াও বেটা, হাঁটি হাঁটি পাপা, ধরো তো মা কালী, হাত ধরো তো মা, দেখিয়ে দাও বেটাদের কার মা তুমি। সাবধানে অতি মন্থর গমনে কোন রূপে দেহের সমতা বজায় রাখিয়া টলিতে টলিতে সে অগ্রসর হইল। কিছু দূর গিয়েই গলিটা শেষ হইয়া গেল। বড় রাস্তায় উঠিয়া রায় দেখিল কলরব করিতে করিতে ভিখারির দল দেবী স্থান হইতে ফিরিয়া চলিয়াছে। ছোট্ট ছেলেদের কান্নায়, মেয়েদের গালিগালাচে, পুরুষদের আক্ষেপে অনাবৃষ্টির রুক্ষ স্তব্ধ শ্রাবণ দ্বীপ প্রহর অতি কদর্য হইয়া উঠিয়াছে। কোনরূপে একটা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াইয়া রায় প্রশ্ন করিল, ওরে বেটা হারামজাদারা, এত চেঁচাস কেন তোরা? একসঙ্গে 10 জনে 10টা উত্তর দিয়ে উঠিল, খিদের জ্বালা বাবা, খিদের জ্বালা। ঠাকুর পুজো করে নিজেরা খেলে, ভিখারিকে একটা এঁটো পাতাও দিলে না, সব দিলে নিজেদের রাখাল বাগালকে। গাল দেব না আমরা? খিদের জ্বালাই ছেলেটা কাঁদছে বাপু, কি করব বলো? হবে হবে, জল হবে, ভালো করে হবে। দিন দুঃখীদের উপর দয়া নাই, দেবতা জল দেবে কেন? কই দিক তো দেখি। ছেলের দল কাতর স্বরে চিৎকার করিয়া কাঁদিতেছিল, মা 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 ভাত। রায় চোখটা একবার বিস্ফারিত করিয়া ওই ভুভুক্ষুর দলের দিকে চাহিয়া বলিল, আয় বেটারা, আয় আয়, সব আমার বাড়ি, সব নেমন্তন্ন তোদের, আয় আয় আয়, সব আমার বাড়ি। ভিখারির দলটি নেহাত ছোট ছিল না, ছেলে মেয়ে লইয়া প্রায় 25 জন হইবে। তাহারা এতগুলি লোক একটা বাড়িতে গিয়ে এই অবেলায় ভাত পাইবে এ বিশ্বাস করিতে পারিল না। বিশেষ মাতালের নিমন্ত্রণ। তাহারা পরস্পরের মুখের দিকে চাহিয়া মীমাংসা খুঁজিতেছিল। রায় বলিল, আয় বলছি, নিবংশের বেটারা, আয় আয় বলছি। একজন বলিল, চল রে সব চল, এমনিও উপোস, অমনিও না হয় তাই হবে, চল চল সব। ভিখারির দল রায়ের পিছন ধরিল। রায় বাড়ির দরজায় আসিয়া বন্ধ দ্বারে আঘাত করিয়া ডাকিল, চ্যানকা, এই হারামজাদির চ্যানকা। চ্যানকা হইল চিন্ময়ী, চণ্ডী রায়ের বিধবা ভাগ্নী। আজন্ম অবিবাহিত স্বজনবিহীন চণ্ডী রায়ের উদাসীন জীবনে এই চিন্ময়ী মমতার স্বর্ণসূত্র। চিন্ময়ী আসিয়া দরজা খুলিয়া দিল। মামার প্রতীক্ষাতে অভুক্ত অবস্থাতে সে এখনো বসিয়েছিল। চণ্ডী রায়ের পিছনে পিছনে পিল পিল করিয়া ভিখারির দল বাড়ি ঢুকিয়া পড়িল। চিন্ময়ী সবিস্ময়ে তাহাদের দিকে চাহিয়া বলিল, এই 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 ওই।
সঙ্গে সঙ্গে সমস্বরে তাহারা বলিয়া উঠিল, ওই ওই করো না গো ঠাকুরন, বাবু আমার দিকে নেমন্তন্ন করে নিয়ে আইছে। চিন্ময় নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। চণ্ডীরাই তখন কোঠা ঘরের পাকা বারান্দাটার উপর শুইয়া পড়িয়েছে। সে বলিল, ভাত চাপিয়ে দাও মা, হারামজাদার দিকে নেমন্তন্ন করে এনেছি। চিন্ময়ী এবার মৃদুস্বরে বলিল, ধান ভানাড়ি যে চাল ভেঙে খেয়েছে, ঘরে যে চাল নাই মামা। চণ্ডী রায়ের চোখ তখন মুদ্রিত হইয়া আসিয়াছে, তবু সে বলিল, গুলু দত্তকে ডাকো মা, ধানের উপর টাকা নিয়ে চাল কিনে আনো। চিন্ময়ী বলিল, তা তো হলো, কিন্তু ভানাড়ির একটা ব্যবস্থা করো। রায় উত্তরে যে কি বলিল কিছু বোঝা গেল না। চিন্ময়ী দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ ভাবিল, এমন বহু ঝঞ্ঝাটি তাহাকে মামার জন্য পোহাইতে হয়। সে একটু ম্লান হাসি হাসিয়া শেষ দ্বীপ্রহরের রৌদ্র মাথায় করিয়া গুলুদত্তের বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া গেল। ভিখারীরা তখন খামার বাড়ির উঠানে আসর জমাইয়া বসিয়া কলরব আরম্ভ করিয়া দিয়েছে। ওদিকে অগাধ ঘুমে চণ্ডীরায়ের নাক ডাকিতেছে। পাড়া প্রতিবেশীদের বাড়িও নিস্তব্ধ। রায়ের উঠানে দুইটা পরিপূর্ণ ধানের মড়াই, তাহারই পাশে আবার কয়টা ছেলে লাঠি খেলা জড়িয়ে দিয়েছিল। একজন ভিখারি সহসা বলিল, এই ছোঁড়া, লাঠি গাছটা দে তোরে। লাঠি গাছটা লইয়া সে সজোরে খড়ের গুড়ল বাঁধা ধানের মড়াইয়ের মধ্যে ভরিয়া ফুটা ফুটা করিয়ে দিল। তারপর তলায় একখানা কাপড় পাতিয়া লাঠি গাছটা টানিয়া বাহির করিয়া লইতেই ঝুরঝুর করিয়া ধান ছড়িয়া কাপড়ের আঁচলখানা পরিপূর্ণ হইয়া গেল। আশ্চর্যের কথা, অন্য কেহ কোনো প্রতিবাদ করিল না, বিস্ময় প্রকাশ করিল না। আপন আপন গামছা লইয়া সকলে আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। একজন তাড়াতাড়ি গিয়া দরজাটা বন্ধ করিয়া দিয়ে আসিল। একজন শুধু বলিল, বেশি লয়, বেশি লয়, বেশি লিস না, চারটি করিলে ধরা পড়বি। একের পর এক করিয়া সকলের আঁচল পূর্ণ হইয়া গেল। সর্বশেষে ছিদ্র পথে খানিকটা খড় গুঁজিয়ে দিয়ে ছিদ্রটা একজন বন্ধ করিয়া দিল। তাহার পর ধানের পটলাগুলি যথাসম্ভব গোপন করিয়া বসিয়া ক্ষুধার্ত দৃষ্টিতে চিন্ময়ীর আগমনের পথের দিকে চাহিয়া তেমনি কলরব করিতে লাগিল। একজন ইহারই মধ্যে দরজাটাও খুলিয়া দিয়া আসিয়াছে। পরদিন প্রাতে উঠিয়াই চণ্ডীরায় এক কালীবাড়ির বনিয়াদ পত্তন করিয়া দিল। সে কালী প্রতিষ্ঠা করিবে। গতকল্যকার অপমানটা তাহার বুকে বড়ই বাজিয়াছে। খামার বাড়িতে বনিয়াদ কাটাইতে গিয়ে সে অগ্নিমূর্তি হইয়া ফিরিয়া আসিল। চিন্ময়ী গৃহকর্মে ব্যস্ত ছিল। তাহাকে কঠোর কণ্ঠে কহিল, বলি চ্যানকা হারামজাদি, খামার বাড়িতে এত এঁটো পাতা কিসের? পাতাগুলো বাইরে ফেলতে পারো না? চিন্ময়ী বলিল, তা বটে, হাড়ি ডোম মুচি মেথরে এঁটো পাতাও আমাকে ফেলতে হবে, আমার এমনি কপালই বটে। ভ্রু কুঞ্চিত করিয়া চণ্ডীরায় বলিল, হাড়ির ডোম এলো কোথা থেকে রে বাপু? কেন, কাল যে সব নেমন্তন্ন করে এনেছিলে, মনে নাই? এবার রায়ের সব মনে পড়িয়া গেল। এতক্ষণে সে ব্যস্ত হইয়া প্রশ্ন করিল, খেতে পেয়েছিল তারা? না, আমি একা বুঝি এতগুলো পাতায় ভাত খেয়েছি? অতিথিরা কি শুধু খেয়েই গিয়েছে? দক্ষিণেশ্বর দুদিনের খোরাকও সব জোগাড় করে নিয়ে গিয়েছে।
মরাই ফুটো করে সব ধান বার করে নিয়েছে। হ্যাঁ, তুই কি করছিলি? চোখ দুটো ছিল কোথায়? চোখ ছিল ওপরে, পোড়ার মুখ ভগবানকে খুঁজছিলাম। বলি, আমার কর্মভোগটা দেখে যা, মুখ পোড়া চোখে গো। আমি দত্ত বাড়ি গিয়েছি, সেই ফাঁকে সব নিয়েছি। তারপর আমি রাঁধবো না লোকের পোটলা দেখবো, কি তোমার মরাই দেখবো বলো দেখি? এবার রায় বলিল, তা নিয়েছে বেশ করেছে, ওদের তো ভাগ আছে রে বাপু, নেবে বই কি। চিন্ময়ী অবাক হইয়া গেল। রায় বলিল, ধান ধন কি তোর একার রে বাপু? আগুন, চোর, জল, মাটি, ভিখিরি, রাজা, এদের সবারই ভাগ আছে। নিয়েছে সব বেশ করেছে। আজ থেকে 5টা করে ভিখারিকে আমি খেতে দেব, বুঝলি? 5টা কেন, 50টাকে খেতে দাও তুমি। আমার তো গতরে খাটা নিয়ে কথা। রাগ করিস না রে বাপু, রাগ করতে নেই। না না, রাগ আমি করি নাই মামা, আমি ভালো কথাই বলছি। তুমি খেতে দেবে, আর আমি করে কমিয়ে দিতে পারবো না? পুণ্যি না হয় তোমারই হবে, আমার হাতও তো ধন্যি হবে। যার ধন তার পুণ্যি, যে দেয় তার হাত ধন্যি। সাধে কি তোকে মা বলি জ্যানকা? এই আমার কালীকে বলি মা, আর তোকে বলি মা। একটা ছোট মেয়ে দুয়ার হইতে মুখ বাড়াইয়া এই সময় বলিল, আজ 4টি ভাত আর দেবা না ঠাকুরন? চিন্ময়ী বলিল, এই যে এসো একবার, এখন 50 ব্যঞ্জন দেবো তোমার দিকে। তুইও তো কাল ছিলি। বারবার ঘাট নাড়িয়ে মেয়েটা বলিল, না ঠাকুরন, মা কালীর দিব্যি, আমি আজ নতুন আইছি, তোমাদের ধান আমি লিই নাই। চিন্ময়ী হাসিয়ে ফেলিল। মেয়েটা নাছুড় বান্দা, এই ঠাকুরন, তোমার দুটি পায়ে পড়ি গো, 4টি ভাত দিও গো। আহারের সময় 5-এর স্থানে 12 জন হইল। চিন্ময়ী বলিল, তবু ভালো, কাল যারা ধান চুরি করেছে তারা সবাই আসতে পারেনি, কিন্তু এ দিয়ে তুমি কুলিয়ে উঠতে পারবে না মামা, বিষয় সম্পত্তি বেচেও পারবে না। রায় বলিল, যাগ্গে বিষয়, এ বিষ আমি গেলেই বাঁচি, কালী কালী বলে বেরিয়ে পড়ি। চণ্ডীরা এখানকার এক প্রাচীন নিষ্ঠাবান তান্ত্রিক পণ্ডিত বংশের সন্তান। তাহাদের পূর্বপুরুষ সম্বন্ধে এখানে বহু প্রবাদ প্রচলিত আছে। রায়বংশের কোন এক সাধক নাকি মত্ত অবস্থায় ছাগ শিশু ভ্রমে একটা কুকুরকে বগলে পড়িয়ে লইয়া যাইতেছিলেন বলি দিবার জন্য। লোক সেজন্য তামাশা করিলে তিনি কুকুরটাকেই নাকি ছাগ শিশুতে রূপান্তরিত করিয়ে দিলেন। আরেকজন নাকি ভ্রম ক্রমে পণ্ডিত সমাজের মধ্যে অমাবস্যা তিথিকে পূর্ণিমা বলিয়া ঘোষণা করিয়েছিলেন। ভক্ত সাধকের মান বজায় রাখিবার জন্য স্বয়ং কালী নাকি আপন কঙ্কন তুলিয়ে ধরিয়া আকাশে পূর্ণ চন্দ্রের জ্যোতি প্রকাশ করিয়েছিলেন। যাক সেসব কথা। চণ্ডীচরণও জীবনের প্রথম হইতেই কেমন উদাসীন, সে বিবাহ করে নাই, সমস্ত জীবন তন্ত্র সাধনা জপ তপ লইয়াই কাটাইয়া চলিয়াছে। তাহার বিষয় সম্পত্তিও ভালোই ছিল, কিন্তু অনেকটাই এখন গিরিশ সাহার কবলগত। তবু এখনো যাহা আছে সেও কম নয়। আরো একটা বড় কথা, ভূমির কর চণ্ডীরায়কে দিতে হয় না, সবই ব্রহ্মপুত্র এবং লাখেরাজ। কিন্তু সেই বা কে দেখে, যত্ন করে? লোকে বলে সোনাতে মাটিতে রায়ের নিকট কোনো প্রভেদ নাই। কথা সত্য। খামার বাড়িতে কালী মন্দিরের ঘর আধখানার উপর তুলিয়া সে ঘর রায় ভাঙিয়ে দিল।
মন্দিরের স্থান রায়ের আর পছন্দ হইল না। এই জনকোলাহলের মধ্যে শ্মশানবাসিনীর আসন রচনা করা ভুল। গ্রামের বাহিরে শ্মশানেরই অনতি দূরে নির্জন প্রান্তরে রায় আবার নতুন করিয়া ঘর আরম্ভ করিল। চিন্ময়ী বলিল, এতগুলো টাকা জলে পড়ল মামা? মামা উত্তর দিল, জলের তলাতেও মাটি আছে রে বাপু, ডুবতে ডুবতে গিয়ে শেষে মাটিতেই পড়বে, ভাবিস নে। ঈষৎ বিরক্তিতে চিন্ময়ী বলিল, কিন্তু এমন করে খরচ করলে শেষ পর্যন্ত খাবি কি? উত্তর হইল, খাবি খাবি, শেষে তো খাবি খেতেই হয়, না হয় দুদিন আগে থেকেই খাবি রে বাপু। তা তোমার যদি ভালো লাগে তবে তাই খাবি, কিন্তু সবারই তো ভালো লাগবে না মামা, আমাকে এইবার বিদেয় দাও বাপু। ওরে হারামজাদি, বিদেয় দিতে দিনক্ষণ না হয় নাই লাগলো, কিন্তু উদ্যোগ তো চাই। বাঁশ চাই, দড়ি চাই, কাঠ চাই, ঘি চাই, ও তোর আট অঙ্গে আট করা করিও তো চাই। সেসব মজুত হোক, তারপর হবে। এবার চিন্ময়ী হাসিয়া বলিল, সেই আশীর্বাদই করো মামা, যেন তোমাকে দেখেই আমি যাই। তারপর অকস্মাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে সে বলিল, কিন্তু তোমাকে ফেলে যেতেও তো আমার স্বস্তি হবে না মামা। আমি গেলে তোমার দশা কি যে হবে তাই যে ভাবি। চণ্ডীরায় বলিয়ে উঠিল, কালী 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 বলো মন, কালী কালী। তারপর উভয়ই নীরব। নিস্তব্ধ ঘরখানের মাথায় একটা কাক শুধু কাকা শব্দে চিৎকার করিতেছিল। একটা টিকটিকি টকটক শব্দে ডাকিয়া উঠিল। হাতের মধ্যমা আঙুলটি দিয়ে মাটিতে টোকা মারিয়া আপন ললাট স্পর্শ করিয়া চিন্ময়ী বলিল, তোমাকে ফেলেই আমাকে যেতে হবে মামা, টিকটিকি বলছে। রায় ক্রুদ্ধ হইয়া বলিল, চিমটেটা দে তো টিকটিকি নেতার মারি। চিন্ময়ী হাসিতে লাগিল। বিরক্ত হইয়া রায় বলিল, হাসতে ভালো তো লাগে দিনরাত ফ্যাফা করে। দে আমার আন্নিকে ঝোলাটা দে তো। ডাঙাতে ঘরের কাজ দেখে একেবারে নদীতে স্নান তর্পণ সেরে আসব। রায়ের উদ্যোগে প্রাণপণ চেষ্টায় কার্তিকী অমাবস্যার পূর্বেই কালীবাড়ি সম্পূর্ণ হইয়া গেল। পরমানন্দে রায় আপনার ইষ্টদেবীর পূজার বিপুল আয়োজন আরম্ভ করিল। চিন্ময়ী বলিল, তোমার কালী পুজো হবে, আর আমার হাড়কালি হলো। আমি আর পারছি না মামা। রায় বলিল, আচ্ছা চ্যানকা, আমার মা কি তোর সতীন নাকি রে? আমার মায়ের পুজোয় তোর এত হিংসে কেন বল দেখি? তা তো বলবি গো, খাওয়ানো দাওয়ানো সেবা যত্ন সমস্ত করছি আমি। আমি হলাম সৎ মা, কেমন? আর মরে গেলেও যে সাড়া দেয় না, সেই তোমার হলো আপন মা নয়? তোমার দোষ কি বলো? কলিকালের দোষ। যা বলেছিস চ্যানকা, এবার বেটির সঙ্গে যা হয় একটা বোঝাপড়া করব। দাঁড়া না তুই। চাল এনেছি ঠাকুর মশাই। একজন ভাগ জোরদার পূজার ব্রাহ্মণ ভোজনের চাল লইয়া আসিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে চাল ডাল তরি তরকারি প্রভৃতি দ্রব্যে পুজোর ভাণ্ডার পরিপূর্ণ হইয়া উঠিল। কাটোয়া হইতে কারিগর আসিয়া প্রতিমা নির্মাণ করিল। আয়োজনের কোথাও এক তিল অভাব রহিল না। পূজার দিন সন্ধ্যার সময় রায় আসিয়া ডাকিল, চ্যানকা। চিন্ময়ী বাহিরে আসিয়া মামাকে দেখিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। কোনো কথা তাহার মুখে আসিল না। চণ্ডীরায়ের সন্ন্যাসীর বেশ, অঙ্গে গেরুয়া, হাতে চিমটা, টপ
টপ করিয়া চিন্ময়ীর চোখ হইতে জল ঝরিয়া পড়িল। রায় হাসিয়া বলিল, নে এইটি রাখ দেখি। একখানা দলিল চিন্ময়ীর হাতের কাছে অগ্রসর করিয়া ধরিল। চিন্ময়ী এতক্ষণে বলিল, এই তোমার শেষ পর্যন্ত মনে ছিল মামা? হাসি মুখেই রায় বলিল, নে নে ধর ধর না হারামজাদি, আমাকে মুক্ত কর দেখি, কত কাজ আমার বাকি। চিন্ময়ী দলিলটা লইয়া বলিল, এটা আবার কি? ও একটা দলিল। চিন্ময়ী লেখাপড়া জানিত, দলিলখানা রাখিতে গিয়া আলোকের সম্মুখে সেখানা খুলিয়া দেখিয়া সমস্তটা না পড়িয়া পারিল না। দলিলখানা একখানা দানপত্র। চণ্ডীচরণ রায় মানসিক বৈরাগ্য হেতু এবং দেবী সাধনায় পরিপূর্ণ অবসর প্রাপ্তির কামনায় গৃহত্যাগ করিতেছেন। সেই হেতু তাহার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি তাহার ভাগিনী চিন্ময়ী দেবীর নির্বুড় সত্ত্বে দান করিতেছেন। চণ্ডীরায় লিখিয়েছেন, স্নেহিত তুমি আমার আপন কন্যারও অধিক, মমতা যত্নে আমার মায়ের মতো মমতাময়ী, তুমি ছাড়া আমার আর আপনও কেহ নাই, ইত্যাদি ইত্যাদি। ঘরের মধ্যে শূন্য দৃষ্টিতে চাহিয়া চিন্ময়ী খানিকটা কাঁদিল, তারপর বাহিরে আসিয়া ডাকিল, মামা। চণ্ডীরায় তখন কার্যান্তরে চলিয়া গিয়াছে। চিন্ময়ী দলিলখানা তুলিয়া রাখিয়া আবার কাজে মন দিল। ওই লইয়া বসিয়া থাকিবার অবসর তখন ছিল না। সমস্ত পূজাটা মাথার শিওরে আসিয়া দাঁড়াইয়াছে। রায় নিজে পূর্ণাভিষিক্ত তান্ত্রিক, নিজেই ব্রতী হইয়া সে পূজায় বসিল। অঞ্জলি দিতে দিতে চোখের জলে রায়ের বুক ভাসিয়া গেল। মুগ্ধ হইয়া লোকে পূজা দেখিয়া বলিল, হ্যাঁ, নিজে সাধক না হলে আর পুজো। এদিকে চিন্ময়ীর বন্দোবস্তে ব্রাহ্মণ ভোজন, দরিদ্র ভোজন সুশৃঙ্খলে সুসম্পন্ন হইয়া গেল। পরদিন প্রতিমা নিরঞ্জনের সময় রায়কে লইয়া চিন্ময়ী এক বিষম বিপদে পড়িল। মধ্য বিভোর রায় শিশুর মতো কান্না আরম্ভ করিয়া দিয়েছে। মা, আমার মা, ওরে তোরা আমার মাকে নিয়ে যাস নে, আমার মা, মা, আমার মা। চিন্ময়ী বাতাস করিয়া শান্ত করিতে করিতে বলিল, এমন করো তো মামা, আমি চলে যাব। অতঃপর রায় ওই গ্রাম প্রান্তস্থ কালী মন্দিরে সন্ন্যাসীর মতো বসবাস আরম্ভ করিল। ঘরের সঙ্গে সম্বন্ধ কেবল এক মুঠা আহারের সময়। সেই সময়টিতে একবার বাড়িতে আসে, আবার আহার করিয়ে চলিয়া যায়। রাত্রে চিন্ময়ী এটা ওটা পাঠাইয়া দেয়। সেদিন প্রাতঃকালে গিরিশ সাহা আসিয়া রায়কে প্রণাম করিয়া বসিয়া বলিল, আহা, মনোরম জায়গা হয়েছে কর্তা, সাধনের জায়গা এই বটে, কিন্তু রাত্রিরেই যা ভয়। রায় বলিল, মায়ের স্থানে বেটা ভয় কি রে? বলি, ভয়টা কিসে? তারপর কি মনে করে এলি? কাপড়ের ভিতর হইতে একটি বোতল বাহির করিয়া সসম্ভ্রমে নামাইয়া দিয়া গিরিশ নিবেদন করিল, আগে এইবার একবার দয়া করুন কর্তা, অনেক টাকা বাকি হলো। কত রে? তা আগে 100-এর কাছাকাছি, 80-85 হবে। কালী পুজোর দ্রব্যের খরচও ওরই মধ্যে আছে কিনা। আচ্ছা, কাল সকালে আসবি, কবে পাবি বলে দেবো।
গিরিশ প্রণাম করি যাইতে যাইতে বলিল, এইবার জবা ফুলের গাছ গোটা কতক লাগিয়ে দেন কর্তা। রায় সেদিন আহার করিতে বসিয়া বলিল, চানকা গোটা 80 টাকা চাই। ভ্রু কুঞ্চিত করিয়া চিন্ময়ী বলিল, এত টাকা আমি কোথা পাবো? আরে গিরিশ পাবে, দিতে হবে। তা তো বুঝলাম, গিরিশ পাবে, কিন্তু আমি পাবো কোথা? হাতে না থেকে ধান বেচতে হবে। গুণদত্তকে বলে রাখিস আজ। ধান আমি বেচতে পারবো না বাপু, এবার তো ধান পানের এই গতিক, ধান বেচলে খাবো কি? বিরক্ত হইয়া রায় চিন্ময়ীর মুখের দিকে চাহিয়া রহিল, তারপর প্রশ্ন করিল, তার মানে? মানে আবার কি? পেটে খেতে হবে তো, বরং সেই ডট্টর উঠলে হিসেব করে ধান বাঁচে তো তখন বেচবো। ক্ষণিক চিন্তা করি রায় বলিল, বেশ, গিরিশকে কিছুদিন সবুর করতেই বলে দেব। পরদিন গিরিশ আসিলে তাহাকে সেই কথাই রায় বলিয়া দিল। একগাছা ঘাস ছিঁড়িতে ছিঁড়িতে গিরিশ বলিল, আমি আগে আর থাকতে পারবো না। তারপর নত মুখে গোটা কয়েক পিঁপড়ে টিপিয়ে টিপিয়ে মারিয়া গিরিশ আবার বলিল, তবে না হয় এক কাজ করুন না কর্তা, দলদলের জলের ওই 15 কাঠা জমিটা আমাকে দিয়ে দেন। আমার জমির পাশেই তো বটে, ওতেই না হয় আমি সেরে নেব। রায় খুশি হইয়া বলিল, বেশ বেশ, তাই তুই নিগে যা। বেশ। গিরিশ পুলকিত হইয়া চলিয়া গেল, কিন্তু 2 দিন পরে আবার আসিয়া বলিল, এ কি কাজ কর্তা? জমি আমাকে দিলেন, লেখাপড়া না হয় নাই হয়েছে, কিন্তু আমার লোক উঠিয়ে দিলেন কেন চিনু দিদি? বলেন আমার জমি। রায় বলিল, ও আমারই ভুল রে, চ্যানকাকে এখনো বলা হয় নাই। আচ্ছা ঠিক, তা আজই বলে দেব আমি। দ্বীপ প্রহরে আহারে বসিয়ে রায় বলিল, ওরে চ্যানকা, দলদলের জলের 15 কাঠা জমিটা আমি গিরিশকে দিয়েছি, ওতেই ওর দেনা শোধ হবে। চিন্ময়ী বলিল, না, জমি দেওয়া হবে না বাপু। বিরক্ত হইয়া রায় বলিল, সে কি করে হবে? তাকে আমি দিয়েছি। তুমি দিলে কি হবে মামা? জমি তো তোমার নয় যে তুমি দেবে। আমার নয়? সবিস্ময়ে রায় চিন্ময়ীর মুখের দিকে চাহিল। চিন্ময়ী বলিল, তোমার কিসের শুনি? আমাকে দানপত্র লিখে দাও নাই তুমি? দত্তধনে কি সত্য থাকে নাকি? রায় স্তম্ভিত হইয়া গেল। কিছুক্ষণ পরে সে বলিল, ও সেদিন তাই বুঝি বললি ধান বেচতে দেবো না? সঙ্গে সঙ্গে রায় আহার ছাড়িয়ে উঠিয়ে পড়িল। চিন্ময়ীও ঘরের মধ্যে প্রবেশ করিয়া আপন মনেই বলিল, তা আসল কথাই রাগ করলে আর করব কি বলো? সম্পত্তি এখন আমার, আমি যদি না দিই। আর গিরিশকে তুমি আমার কাছে পাঠিয়ে দিলে না কেন? দিতেই যদি হতো আমিই দিতাম। রায় গর্জিয়ে উঠিল, তোর তাবেদার হয়ে থাকতে হবে আমাকে। ঘর হইতেই চিন্ময়ী বলিল, কে বলেছে বাবু তাবেদার হয়ে থাকতে? আমি বলছি আমার সম্পত্তিতে তুমি হাত দিও না, সে অধিকার তোমার আর নাই। আমার অধিকার নাই? আমি কেউ নই? চণ্ডীরাই দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া আসিল। এবারের তলস্থ মৃত্তিকা যেন অগ্নিকুণ্ডের মতো অসহনীয় বোধ হইতেছিল।
মন্দিরে আসিয়া সমস্ত দ্বীপ প্রহরের রৌদ্রটা মাথায় করিয়া সে অস্থির পদে শুধু ঘুরিয়া বেড়াইল। সে কেহ নয়, কোনো অধিকার তাহার নাই। ক্রোধে আক্ষেপে তাহার মস্তিষ্ক যেন উদ্ভ্রান্ত হইয়া উঠিল। অপরাহ্নে সে আজ অসময়ে গ্রামে প্রবেশ করিয়া শিবু হালদারের বাড়ি আসিয়া উঠিল। শিবু হালদার জালিয়াতি মামলা মোকদ্দমায় বিচক্ষণ ব্যক্তি। রায় তাহাকে ধরিয়া বলিল, নিজের ঘরে চোরের মতো? না না, সে হবে না। এখন উপায় কি তাই বল শিবু। কয়েকদিন পর চিন্ময়ী তখন ঘরের মধ্যে রান্না করিতেছিল। সেদিন হইতে চণ্ডীরায় বাড়িতে আহার করিতে আসা পর্যন্ত বন্ধ করিয়াছে। চিন্ময়ও তাহাকে ডাকে নাই। কে বাহির দরজায় ডাকিল, চিন্ময়ী দেব্বা আছেন? চিন্ময়ী দেব্বা? কে গো? চিন্ময়ী দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইল। দুয়ারে দাঁড়াইয়াছিল একজন আদালতের পেয়াদা। সে বলিল, একখানা সমন আছে আপনার নামে। বিস্মিত হইয়া চিন্ময়ী বলিল, আমার নামে? কিসের সমন? পেয়াদা বলিল, লিয়েলেন, দেখিয়ে লিবেন কাউকে? সবই লেখা আছে ওতে। চিন্ময়ী বলিল, ডাঙাতে কালীবাড়িতে আমার মামা আছে, তাকেই দাওগে বাপু। পেয়াদা আবার বলিল, তিনিই তো নালিশ করেছেন গো। ওই যে তিনি গলিতে দাঁড়িয়ে রয়েছেন। চিন্ময়ী দরজা হইতে উঁকি মারিয়া দেখিল, সত্যই গলির মধ্যে তাহার মামা দাঁড়াইয়া রহিয়াছে। সে আর দ্বিধা করিল না, হাত বাড়াইয়া সমনখানা লইয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। বাড়ির ভিতর আসিয়া সমনের সহিত গাঁথা আরজির নকলখানা পড়িয়া দেখিল। বাদী চণ্ডীচরণ রায় অভিযোগ করিতেছে যে প্রতিবাদিনী চিন্ময়ী দেব্বা তাহার বিধবা ভাগ্নী, তাহার বাড়িতেই সে থাকিত। উক্ত চিন্ময়ী দেব্বা তাহাকে মদ খাওয়াইয়া মত্ত অবস্থায় তাহার যাবতীয় সম্পত্তি তাহার অনুকূলে দানপত্র লেখাইয়া লইয়াছে। তখন সে প্রকৃতিস্থ ছিল না, সুতরাং ন্যায়ত ধর্মত ওই দানপত্র অসিদ্ধ। এমতে প্রার্থনা ওই দানপত্র নাকচ করিয়া সম্পত্তির ধর্মত মালিক চণ্ডীচরণ রায়কে ফিরিয়া পাইতে আদেশ দিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়। চিন্ময়ীর মাথার ভিতরটা কেমন করিয়া উঠিল। কিছুক্ষণ নির্বাক স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া সে কাগজ কয়েকখানা লইয়া চলিল পাড়ার দিকে। যাইতে যাইতে সে আপন মনেই বলিল, আচ্ছা আমিও দেখব। প্রাণ যায় সেও স্বীকার, সম্পত্তি আমি দেব না। চিরকাল তোমার বাঁধি হয়ে থাকবো, কেমন? বেশ তো, গিরিশকে তুই আমার কাছে পাঠালি না কেন? সে গেল মামলাবাজ গোসাইচির বাড়ি, ফুৎকারে যে মেঘ উড়াইয়া দেয়। বহু মিথ্যা কথা চিন্ময়ী উকিলের নিকট পাখির মতো মুখস্থ করিয়া লইল। এতটুকু দ্বিধা করিল না। উকিল শিখাইয়া পড়াইয়া দিয়ে বলিল, কই কি বলবে বলো তো? আচ্ছা, তুমি যখন বিধবা হয়ে এলে তখন তোমার গয়নাগাটি কি সঙ্গে এনেছিলে? চিন্ময়ী উত্তর দিল, হ্যাঁ এনেছিলাম। কত টাকা তার দাম তুমি বলতে পারো? হ্যাঁ, তা 2000-এর কিছু বেশিই হবে। কেমন করে জানলে? আমার বিয়েতে 2000 টাকার গহনার চুক্তি ছিল। তাছাড়া আমার শ্বশুর বাড়িতেও গহনা পেয়েছিলাম, সে সবই তো সঙ্গে ছিল। আচ্ছা, সে গহনা কি হলো? সে সমস্ত আমার মামা নিয়েছে। তারপর সে টাকা না দিতে পেরে সমস্ত সম্পত্তি আমায় দানপত্র লিখে দিয়েছে।
চণ্ডী রায়ও আদালতে শপথ করিয়া অনর্গল মিথ্যা বলিয়া গেল। চিন্ময়ী অবাক হইয়া সেসব শুনিল। তারপর সে কাঠগড়ায় উঠিয়া বিকৃত মস্তিষ্কের মতো আবল তাবল বকিয়া গেল। একটা মিথ্যাও চিন্ময়ী বজায় রাখিতে পারিল না। মামলা শেষ হইয়া গেল। বিচারকের রায় কয়েকদিনের জন্য বন্ধ রহিল। ফিরিবার সময় চণ্ডী রায় ট্রেনের ইঞ্জিনের কাছে একটা কামরায় উঠিল। চিন্ময়ী উঠিল একেবারে পিছনে গার্ডের গাড়ির ঠিক পরের কামরাখানে। দিন পাঁচেক পরে, সেদিন প্রাতঃকালে ডাকবিলির পরেই চণ্ডী রায়ের কালীবাড়িতে ঢাক ঢোল সানাই বাজিয়ে উঠিল। সকলে শুনিল চণ্ডী রায় মামলায় জিতিয়েছে। গিরিশ সাহা দুইটা বোতল বগলে পুরিয়া রায়ের ওখানে ছুটিল। রায় তখন কালী মন্দির পরিষ্কার করিতেছিল। মোকদ্দমার সময় হইতে রায়ের সংবাদ না আসা পর্যন্ত নিয়মিত রূপে মন্দির পরিষ্কার করা হয় নাই। সেই সব স্তূপীকৃত জঞ্জাল ঠেলিতে ঠেলিতে রায় আজ গান গাহিতেছিল। ছিলাম গৃহবাসী, করিলি সন্ন্যাসী। মধ্যাহ্ন তখন প্রায় অতীত হইতে চলিয়াছে। চণ্ডী রায় আজ এতদিন পরে পূর্বের মতো টলিতে টলিতে বাড়ির বহির্দ্বারে আসিয়া ধাক্কা দিয়া ডাকিল, চ্যানকা, চ্যানকা। ধাক্কাতেই দরজাটা খুলিয়া গেল। খিল খোলাই ছিল। বাড়িতে প্রবেশ করিয়া রায় বলিল, সে কণ্ঠস্বরে কোনো উষ্মা ছিল না, এই হারামজাদি চ্যানকা, দেখ কার। রায় কিন্তু কথা শেষ করিতে পারিল না। কোথায় চ্যানকা? ঘর দুয়ার খোলা হাহা করিতেছে, কেহ কোথাও নাই। রায় ঘরের মধ্যে ঢুকিয়ে দেখিল সেখানেও চ্যানকা নাই। শুধু চ্যানকা নয়, কাপড় চোপড়, সেই টিনের বাক্সটি, চিন্ময়ীর কোনো বস্তুরই চিহ্ন নাই। চিন্ময়ী কোথায় চলিয়ে গিয়েছে? আবার একবার ভালো করিয়া দেখিয়া রায় দেখিল তাহার যাহা কিছু সমস্তই নির্দিষ্ট স্থানে আছে। সে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। মুক্ত দ্বার শূন্য। সেই পিতৃ পিতামহের আমলের পুরানো ঘরখানা যেন কোন দন্তহীন জড়তি জাদুকরীর মতো কদর্য মুখ গহর মেলিয়া ব্যঙ্গ হাসে তাহাকে উপহাস করিতেছিল। রায়ের অসহ্য বোধ হইল। সে বহির্দ্বারের পথ ধরিল, কিন্তু কয়েক পদ আসিয়ে আবার তাহাকে ফিরিতে হইল। চারিদিকে দৃষ্টি বুলাইয়া সে খুঁজিতে লাগিল। কুলুপ কুলুপ, চাবিটা কোথায় গেল? নমস্কার। চণ্ডী রায়ের সন্ন্যাস গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।